ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে পড়ছো, ভাবছো 40 নাম্বারেরই তো এমসিকিউ, খুব সহজে টিক মারবো আর নাম্বার তুলবো। এ আবার এমন কি ব্যাপার? সত্যি যদি এমনটা হতো সবাই তো 40-এ 40 পেয়ে যেত, তাই নয় কি? আর ক্লাস 12-এ যারা পড়ছো তারা নিশ্চয়ই খুব ভালো করে রিলেট করতে পারছো। এই একই কনফিডেন্ট তোমাদেরও ক্লাস 11-এ ছিল, কিন্তু এখন বুঝতে পারছো এটা আদৌ ততটা সোজা নয় যতটা মনে হয়েছিল। কিন্তু আমি যদি বলি এমনটা সত্যিই সম্ভব। এমন কিছু টেকনিক এবং স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করলে সত্যিই তোমরা খুব সহজে টিক মারবে আর 40-এ 40 তুলতে পারবে। আজকে আমি এই ভিডিওতে অনেক রিসার্চের পর এমনই কিছু বেস্ট টেকনিক এবং স্ট্র্যাটেজি এনেছি যেগুলো ব্যবহার করে আমরা প্রত্যেকটি টাইপের এমসিকিউকে অ্যানালাইজ করব এবং 4টি অপশনের মধ্যে কয়েক সেকেন্ডে কিভাবে সঠিক অপশনটি বেছে নেওয়া যায় সেই সম্বন্ধেও ডিটেলসে আলোচনা করব। তাই এই ভিডিওটাকে পারলে কোথাও সেভ করে রাখো, কারণ এই ভিডিওটা তোমাদের পরীক্ষার ঠিক 1 মাস আগে আবারও কাজে লাগবে। ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে যেতে পারে। তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এতে তোমাদেরই ভবিষ্যতে কাজে লাগবে। শুরুতেই আমাদের জানা দরকার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 থার্ড সেমিস্টারের কোন সেকশনে কটি করে এমসিকিউ আসবে। প্রথমে দেখা যাক ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারদের। তোমাদের ইউনিট 1 প্রোজ বা গদ্য থেকে আসবে মোট 10টি এমসিকিউ। ইউনিট 2 ভার্স অর্থাৎ পদ্য থেকেও আসবে মোট 10টি এমসিকিউ। ইউনিট 3 র্যাপিড রিডার গল্প থেকে আসবে 10টি এমসিকিউ। আর ইউনিট 4 গ্রামার থেকে আসবে 5টি এমসিকিউ। আর শেষে ইউনিট 5 আনসিন থেকে আসবে 5টি এমসিকিউ। আর এদিকে ক্লাস 12 থার্ড সেমিস্টারে ইউনিট 1 প্রোজ বা গদ্য থেকে আসবে 10টি এমসিকিউ। ইউনিট 2 ভার্স অর্থাৎ পদ্য থেকে আসবে 10টি এমসিকিউ। এখানে তোমাদের র্যাপিড রিডার যেহেতু নেই, তো তোমাদের এবারে একটা ড্রামা দেওয়া হয়েছে, সেখান থেকে 5টি কোশ্চেন আসবে। এরপর ইউনিট 4 গ্রামার থেকে আসবে 5টি এমসিকিউ। আর ইউনিট 5 আনসিন থেকে আসবে মোট 10টি এমসিকিউ। তো এবারে তোমাদের জন্য আনসিন পার্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। আপাতত ক্লাস 11 এবং 12-এর সিলেবাস এটাই, তবে যেভাবে দুমদাম সিলেবাস চেঞ্জ হচ্ছে বলা যায় না ভবিষ্যতে আবারও হয়তো সিলেবাস চেঞ্জ হতে পারে। তবে এই ভিডিওটা তখনই ইউজফুল হবে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। এবার এখান থেকে পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো, কারণ এবার আমি আলোচনা করব কি কি ধরনের এমসিকিউ আসে এবং তার জন্য কোন কোন টেকনিক ফলো করলে তোমরা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা এমসিকিউর মধ্যে কারেক্ট অপশানটি বেছে নিতে পারবে। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 থার্ড সেমিস্টারের যতগুলো ইউনিট আমরা দেখলাম, অর্থাৎ গদ্য, পদ্য, গ্রামার, আনসিন, এই সবগুলো থেকে মোট 5টি টাইপের প্রশ্ন আসে তোমাদের। এর মধ্যে প্রথম যে টাইপের প্রশ্ন আসে সেটা অবশ্যই এমসিকিউ আসবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। গদ্য এবং পদ্য থেকে এই টাইপের প্রশ্ন বেশি আসে। এমসিকিউর মধ্যে প্রথমেই লেখক অথবা গদ্য অথবা পদ্যটি সম্বন্ধে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ক্লাস 10 অবধি প্রত্যেকটা গদ্যের বা পদ্যের মাথায় অথর অ্যান্ড অ্যাবাউট দ্য টেক্সট বলে একটা পার্ট ছিল, যেটা বইয়েতেই দিয়ে দেওয়া থাকতো, কিন্তু ক্লাস 11 এবং 12-এর বইয়েতে সেটা দেওয়া নেই। তাই খুব কম চান্স আছে যে এখান থেকে প্রশ্ন আসবে। তবুও আমি বলবো তোমরা লেখক সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য, যেমন তিনি কত সালে কি পুরস্কার পেয়েছিলেন বা তার লেখা বিখ্যাত গল্পগুলি কি কি, সেগুলো একটু দেখে রাখতে পারো। এছাড়া গদ্যটি বা পদ্যটি সম্বন্ধেও 2-4 লাইন জেনে রাখতে পারো, যেমন গদ্যটি প্রথম কবে পাবলিশ হয়, গদ্য অথবা পদ্যটি কি বিষয়বস্তু নিয়ে, এবং গদ্যটি কোন পার্সন অনুযায়ী লেখা হয়েছে। যেমন ধরো ফার্স্ট পার্সন ভিউ অর্থাৎ গল্পের বক্তা হবে আমি, অর্থাৎ আমি খেতে যাই, আমি শুতে যাই, এরকম কথা পাবে। এই সব কিছুই গুগল করলে তোমরা অনায়াসে তথ্য পেয়ে যাবে। এরপর সরাসরি টেক্সট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ আসে, যেমন ক্লাস 11 এবং 12 উভয়দের বোঝার সুবিধার্থে অ্যান অ্যাস্ট্রোলজার ডে থেকে আমি একটা ছোট্ট অংশ তুলে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. It was a remarkable place in many ways. A surging crowd was always moving up and down this narrow road morning till night. তো এই ছোট্ট অংশটা থেকে কত ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। মজার ব্যাপার হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়া ঠিক ততটাই সহজ যদি আমরা আমাদের ফার্স্ট মেথডটি ব্যবহার করি, সেটা হচ্ছে থরলি রিডিং অ্যান্ড কোয়েশ্চেনিং।
আমাদের করতে কি হবে, সবথেকে প্রথমে আমরা প্যাসেজটিকে খুব ভালো করে পড়ব। এরপর এখান থেকে নিজেদেরকেই বিভিন্ন প্রশ্ন করব। যেমন ধরো, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। এবার এই লাইনটি পড়ার পর আমরা নিজেরাই নিজেদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। যেমন অ্যাস্ট্রোলজারের কাছে লোকজন কিভাবে আকৃষ্ট হতো। অ্যাস্ট্রোলজারের প্রতি লোকজনদের আকৃষ্ট হওয়াটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে কোন দুটো ফুলের কথা বলা হয়েছে। এরপর নিজেরাই নিজেদেরকে উত্তরগুলো বলবে। তারপর আবার পরের লাইনটি পড়বে, হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং টারমারেন্ট ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, অ্যাস্ট্রোলজার কোথায় বসতেন, কোন গাছের তলায় বসতেন। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এরকমভাবে প্রশ্ন উত্তর করে পড়লে তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে এবং তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন পরীক্ষায় যতই খুঁটিয়ে প্রশ্ন আসুক না কেন তোমরা অনায়াসেই পেরে যাবে। দ্বিতীয় যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যদি তোমরা সত্যিই প্রশ্ন উত্তর করে পড়ো তাহলে এই দ্বিতীয় টাইপের প্রশ্নগুলোকেও তোমরা অনায়াসেই পেরে যাবে। তবে সেকেন্ড আরেকটি মেথড আছে যেটা হচ্ছে অপশন এলিমিনেশন মেথড বা ভুল অপশানগুলোকে বাদ দিয়ে দেওয়া। এই মেথডটি তাদের জন্য বেস্ট হবে যারা ততটা ডিটেলসে টেক্সটটিকে পড়তে পারোনি কিংবা মোটামুটি পুরো গল্পটা জানা। এমসিকিউ সলভ করার জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড। প্রায় সব ধরনের এমসিকিউই এই মেথড দিয়ে সলভ হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে আমাদের ঠিক অপশনটি বাছাই করতে হবে না, শুধু ভুল অপশানগুলোকে বাদ দিয়ে দিতে হবে। চলো প্র্যাকটিক্যালি করে দেখা যাক এটা কতটা কার্যকর। প্রথমে একটা এমসিকিউ এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। অ্যাস্ট্রোলজার্স আইজ সার্চিং ফর অপশন এ লাইট, অপশন বি গড, অপশন সি কাস্টমার, অপশন ডি হিজ ওয়াইফ। তো অ্যাস্ট্রোলজারের চোখ কি খুঁজছিল? অপশন এ লাইট। লাইট কি খুঁজছিল? নিশ্চয়ই না। তো অপশন এ এলিমিনেট করে দেবো, মানে অপশন এ কে বাতিল করে দেবো। অপশন বি গড। ভগবানকে খুঁজছিল না, ভগবানকে খোঁজেনি নিশ্চয়ই, তো অপশন বিও বাতিল হয়ে যাবে। অপশন ডিতে দেওয়া আছে হিজ ওয়াইফ। তার বউকে সে কেন খুঁজতে যাবে? তার বউ তো বাড়িতে তার অপেক্ষা করছিল, তো এখানে অপশন ডিও এলিমিনেট হয়ে যাবে। তাহলে শুধু পড়ে থাকবে অপশন সি অর্থাৎ কাস্টমার। তার মানে এটাই আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। চলো আর একটা এক্সাম্পল দেখা যাক। Most of your troubles are due to your option A health, option B efforts, option C nature, option D luck। তো অ্যাস্ট্রোলজার তার কাস্টমারদের কিছু ফিক্সড আনসার দিত যেগুলো কখনোই ভুল হতো না। তার মধ্যে এটা একটা আনসার ছিল, তোমার সমস্ত সমস্যার কারণ হচ্ছে। এবার অপশন ডি লাক অর্থাৎ ভাগ্য। ভাগ্যের জন্য কারোর সমস্যা হয় নাকি? তো অপশন ডি এখানে হবে না। সেম ভাবে দেখো অপশন বি এফর্টস অর্থাৎ প্রচেষ্টা। প্রচেষ্টার জন্য কারোর নিশ্চয় সমস্যা হয় না, তো অপশন বিও এখানে হবে না। এরপর দুটো অপশন পড়ে থাকবে, অপশন এ হেলথ আর অপশন সি নেচার। এবার অপশন এ হেলথ, কারোর স্বাস্থ্যের জন্য বারবার তার সমস্যা আসতে পারে? নিশ্চয়ই না, স্বাস্থ্য তো ভালো হয়, তো ওই জন্য এখানে অপশন এও হবে না। তো তাহলে পড়ে থাকবে অপশন সি অর্থাৎ নেচার। বেশ সহজ না? চলো আমরা একটা ফিলার্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করে দেখি। The astrologer sat under the dash of a spreading tamarind tree। তো এখানে কিসের নিচে বসতো এখানে জিজ্ঞাসা করছে। অপশন এতে হচ্ছে শ্যাডো বা ছায়া, অপশন বিতে হচ্ছে ব্রাঞ্চ অর্থাৎ ডাল, অপশন সিতে হচ্ছে লিভস অর্থাৎ পাতা, আর অপশন ডিতে হচ্ছে শেডস। শেডস মানেও ছায়া। তো গাছের নিচে নিশ্চয়ই ছায়া থাকবে, তো এখানে অপশন বি আর অপশন সি তো সহজেই এলিমিনেট হয়ে যাবে। পড়ে থাকবে অপশন এ আর অপশন ডি। এবার শ্যাডো মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন এলাকা বা অন্ধকারাচ্ছন্ন ছায়া, আর অপশন ডি শেডস মানে হচ্ছে গাছের ছায়া। তো এখানে অপশন ডি হয়ে যাবে, অপশন এ এলিমিনেট হয়ে যাবে। শ্যাডো দেখবে মানুষের পরে, ছায়া, কিন্তু অপশন ডি শেড, শেড হচ্ছে গাছের পরে। তো যখনই এমসিকিউ সলভ করবে এই টেকনিকটিকে অবশ্যই ব্যবহার করবে, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা আনসার পেয়ে যাবে। এরপর তৃতীয় যে মেথডটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কারেক্ট অপশন মেথড, অর্থাৎ সঠিক উত্তরটিকে আমাদের বেছে নিতে হবে। এটিকে অপশন চেক মেথডও বলা হয়। এখানে আমাদের কাছে 4টি অপশন থাকবে এবং প্রত্যেকটা অপশানে আরও 4টি করে অপশন থাকবে। এই ধরনের যখন প্যাটার্ন থাকবে তখন আমরা এই অপশন চেক মেথডটিকে ব্যবহার করব। এই মেথডটি সবথেকে বেশি কার্যকর হয় তৃতীয় টাইপের যে প্রশ্ন আমাদের প্রশ্নপত্রে আসে কলম ম্যাচিংয়ের, সেটিকে সলভ করার জন্য। কলম ম্যাচিংয়ে আমাদের লেফট সাইড দিয়ে দেবে এবং রাইট সাইড দিয়ে দেবে
লেফট সাইডে আমাদের কাছে 4টি অপশান থাকবে এবং রাইট সাইডেও আমাদের কাছে 4টি অপশান থাকবে। আমাদের এগুলোকে পরস্পরের সাথে ম্যাচ করতে হবে। এবার খুব ভালো করে বোঝো আমরা অপশন চেক মেথড দিয়ে কিভাবে 1 সেকেন্ডের মধ্যেই আনসারটিকে বার করতে পারবো। সব থেকে প্রথমেই আমাদের এখানে ছোট হাতের যে অপশন ABCD আছে এর মধ্যে যে বড় হাতের অপশন ABCD আছে এই বড় হাতের অপশনগুলির মধ্যে এমন একটি অপশনকে টার্গেট করতে হবে যে অপশানে 1 2 3 4 আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে কিংবা মিনিমাম 2টো নাম্বার এক আছে এবং বাকি নাম্বারগুলো আলাদা আলাদা আছে। আর সবসময় চেষ্টা করবে শেষ দিক থেকে চেক করার। যেমন আমি এখানে প্রথমে বড় হাতের অপশন ডি কে চেক করব। অপশন ডিতে আছে রাজাস ডেলিকেসি। রাজাস ডেলিকেসি রাইট সাইডের মধ্যে কে বলতো? নিশ্চয়ই গ্রাউন্ড নাট বলতো। তাহলে এখানে ডি এর সাথে 1 নাম্বারের ম্যাচ হবে। তো দেখো এখানে শেষে ডি এর একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে ছোট হাতের অপশন সিতে। তো এখানে এই অপশনটি ঠিক হয়ে যাবে, আমি আর বাকিগুলোকে চেকই করব না। তো এরকমভাবে আমরা একটা কারেক্ট অপশনকে চেক করেই কয়েক সেকেন্ডের মধ্যে আনসার বার করে নিতে পারবো। বিশ্বাস হচ্ছে না? চলো আরেকটা করে দেখা যাক। এবার দেখো এদিকেও লেফট সাইড দেওয়া আছে আর তার পাশে রাইট সাইড দেওয়া আছে। লেফট সাইডে 4টে অপশন আছে, কর্নফিল্ড, বিজ, ফোরহেড আর উইথড্রো। আর রাইট সাইডে দেওয়া আছে 1-এ আছে আর্ম, 2-এ আছে পেন্টেড, 3-এ আছে রিপেনিং আর 4-এ আছে কসমোস। এবার দেখো আমি কি বলেছিলাম যে এমন একটি অপশনকে খুঁজে বার করব যেখানে 4টি নাম্বারই আলাদা আলাদা দেওয়া আছে। ভালো করে দেখো এখানে বড় হাতের যে ডি আছে তার সাথে যে নাম্বারগুলি দেওয়া আছে সেগুলো সব আলাদা আলাদা। 1-এ আছে 2, 2-এ আছে 1, 3-এ আছে 4 আর 4-এ আছে 3। তো আমরা এটাকেই চেক করব। একটা চেক করলেই আমরা কারেক্ট অপশন পেয়ে যাব। বড় হাতের ডিতে আছে উইথড্রো। ডান দিকের মধ্যে কোনটা উইথড্র করেছিল, কোনটা তুলে নিয়েছিল? পেন্টেড তো তুলে নিতে পারবে না, রিপেনিংও তুলে নিতে পারবে না, কসমোসও তুলে নিতে পারবে না, একমাত্র আর্ম অর্থাৎ হাতই তুলে নিতে পারবে। তো অপশন ডি এর সাথে 1 কানেক্ট হবে, তাহলে এখানে ডি এ 1 হবে। তো এখানে দেখো কেবলমাত্র ছোট হাতের অপশন বিতেই ডি এর সাথে 1 দেওয়া আছে, তার মানে এটাই আনসার হয়ে যাবে। তো কেমন লাগছে তোমাদের মেথডগুলি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও যাতে আমি বুঝতে পারি যে এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। এরপরে 4 নম্বর টাইপে যে প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় সেটা হচ্ছে অ্যাসারশন অ্যান্ড রিজন, অর্থাৎ কথন এবং কারণ। এবার এই ধরনের প্রশ্নগুলিকে সলভ করতে আমরা 2টো টেকনিক ব্যবহার করব। প্রথমে ব্যবহার করব অপশন এলিমিনেশন মেথড, অর্থাৎ ভুল অপশনগুলোকে বাদ দিয়ে দেবো। এর পরের স্টেপে অ্যাসারশনে যদি প্রশ্ন চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা জিজ্ঞাসা করব কেন, কিসের ফলে বা এর ফলে, এই রকম প্রশ্ন জিজ্ঞাসা করব। এই রকম প্রশ্ন জিজ্ঞাসা করলে যে উত্তরটা পাবো সেটাই হবে আমাদের অ্যাসারশন। আর যদি আমাদের রিজনে প্রশ্ন চিহ্ন দেওয়া থাকে সেখানে আমরা জিজ্ঞাসা করব কারণ বা যেহেতু, তাহলে যে উত্তরটা পাবো সেটাই আমাদের রিজন হয়ে যাবে। তবে এর জন্য তোমাদের টেক্সটটিকে খুব ডিটেলসে পড়া থাকা দরকার। যাদের ডিটেলসে পড়া আছে তারা শুধু এই নিচের টেকনিকটা ব্যবহার করলেই তাড়াতাড়ি আনসার পেয়ে যাবে। আর যাদের ডিটেলসে পড়া নেই তারা প্রথমে অপশন এলিমিনেশন ব্যবহার করবে, তারপরে এই দ্বিতীয় স্টেপটিকে ব্যবহার করবে। চলো এবার তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে সহজে বুঝে নেওয়া যাক কিভাবে আমরা সলভ করব তাড়াতাড়ি। দেখো প্রথম প্রশ্নে অ্যাসারশনের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? কেন, কিসের ফলে বা এর ফলে। তো আগে রিজনে কি দেওয়া আছে পড়ে নিই। Once again, Guru Nayak has a great danger to his life. এর মানে আবারও গুরু নায়কের জীবনে একটি বড় বিপদ এসেছে। অপশন এতে দেওয়া আছে দ্য পজিশন অফ প্ল্যানেটস অফ গুরু নায়কস ফেথ আর নট মুভিং গুড। গল্পে গুরু নায়কের প্ল্যানেট বা গ্রহ নক্ষত্রের সম্বন্ধে সেরকম কিছুই বলা ছিল না। তো এই অপশনটি সহজেই আমরা এলিমিনেট করে নিতে পারবো। এরপর অপশন বিতে আছে দ্য অ্যাস্ট্রোলজার অর্ডার্ড গুরু নায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড রিটার্ন টু হিজ ভিলেজ। তো এই অপশনটি হতে পারে, আমরা এটাকে হোল্ডে রাখবো। আমরা অপশন সিতে যাব গুরু নায়ক শুড নট ইনভলভ ইন গ্যাম্বলিং অ্যান্ড ফাইটিং। এটাও হওয়ার চান্স আছে, তো এটাকেও আমরা হোল্ডে রাখবো। অপশন ডিতে যাব গুরু নায়ক মাস্ট কুইট চুরুট। তো তার জীবনের ডেঞ্জারের সাথে চুরুটের কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে অপশন ডিও আমরা এলিমিনেট করে নিতে পারবো। তাহলে আমাদের কাছে পড়ে থাকবে অপশন বি এবং অপশন সি। এরপর আমরা পরের স্টেপটি ব্যবহার করব, যেটা হচ্ছে অ্যাসারশনের জন্য কেন, কিসের ফলে বা এর ফলে প্রশ্ন জিজ্ঞাসা করব। রিজনে দেওয়া ছিল গুরু নায়কের জীবনে একটি বড় বিপদ এসেছে।
প্রথমে আমরা কেন দিয়ে প্রশ্ন করছি, কেন দিয়ে প্রশ্ন করলে এই দুটো অপশনের মধ্যে কোনো উত্তরটাই আসবে না। এরপর কিসের ফলে গুরুনায়কের জীবনে ডেঞ্জার এসছে, এটা দিয়েও প্রশ্ন করলেও এই দুটো অপশনের মধ্যে কোনো উত্তরটাই আসবে না। কিন্তু যদি এর ফলে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ গুরুনায়কের জীবনে বিপদ এসছে, এর ফলে অ্যাস্ট্রোলজার তাকে অর্ডার করেছিল যে তুমি পরের টেন্টে নিয়ে ভিলেজে চলে যাও, তো এটা ম্যাচ হচ্ছে, তার মানে অপশন বি এখানে ঠিক হয়ে যাবে। বুঝতে পারলে নিশ্চয়ই কিভাবে আমি সলভ করলাম। না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, আরেকটি উদাহরণ নিয়ে আমি বোঝাচ্ছি। তো এখানেও অ্যাসারশনে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং রিজনে দেয়া আছে দ্য অ্যাস্ট্রোলজার থট দ্যাট এ মার্ডার হ্যাজ বিন কমিটেড বাই হিম। এর মানে অ্যাস্ট্রোলজার ভেবেছিল যে তার দ্বারা একটা খুন করা হয়েছে। তো অ্যাসারশনে জিজ্ঞাসা চিহ্ন থাকলে আমরা কি প্রশ্ন করব, কেন, কিসের ফলে বা এর ফলে। অ্যাস্ট্রোলজার ভেবেছিল যে সে একটি খুন করেছে, এর ফলে কি হয়েছিল, এর ফলে দেখো অপশন বিতেই দেওয়া আছে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। কাউকে কিছু না বলে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। তো যাদের টেক্সটটি ডিটেলসে পড়া থাকবে তারা এই তিনটে প্রশ্ন করেই উত্তরটি বার করে নিতে পারবে, আর যাদের ডিটেলসে পড়া থাকবে না তারা অপশন এলিমিনেশন টেকনিক ব্যবহার করবে। এবার একটা রিজন দিয়ে প্রশ্ন করা যাক। এখানে রিজনে কোশ্চেন মার্ক আছে আর অ্যাসারশনে দেয়া আছে দিস ওয়াজ দ্য সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডিল আপ টু। রিজন থাকলে আমরা প্রশ্ন করব কারণ কিংবা যেহেতু। এর মানে হচ্ছে অ্যাস্ট্রোলজারের জন্য এটা সিগন্যাল ছিল যে তাকেও তল্পিতল্পা গোটাতে হবে। এবার নিজেকেই প্রশ্ন করব কারণ কিংবা যেহেতু। কারণ প্রশ্ন করলেও যা উত্তর আসবে, যেহেতু প্রশ্ন করলেও সেই একই উত্তর আসবে। যেহেতু সেই বাদাম বিক্রেতাটা ওখান থেকে উঠে যাচ্ছিল, তো এখানে দেখো অপশন ডিতে দেওয়া আছে দ্য গ্রাউন্ডনাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার লিভিং দ্য অ্যাস্ট্রোলজার প্লেস অলমোস্ট ইন ডার্কনেস। তো দেখতে পাচ্ছ কত সহজেই আমরা নিজেকে কেবলমাত্র প্রশ্ন করেই উত্তরটাকে বার করে নিতে পারি। এরপরে 5 নম্বর টাইপে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ঘটনাক্রমে সাজানো। এবার একটা গল্পকে ঘটনাক্রমে সাজাতে গেলে আমাদের সেই গল্পটিকে ডিটেলসে পড়া দরকার। তো এখানেও আমাদের ফার্স্ট মেথডটি কাজে লাগবে, অর্থাৎ ডিটেলসে কোনো টেক্সটকে পড়া এবং তার সাথে নিজেকে প্রশ্ন উত্তর করা। না হলে এই ধরনের প্রশ্ন উত্তর সলভ করা পসিবলই নয়। তার সাথে এখানে আমরা থার্ড মেথড, অর্থাৎ কারেক্ট অপশন মেথড বা ঠিক উত্তরটি বেছে নেওয়া বা অপশন চেক মেথড যেটিকে বলা হয়, সেটাকে ব্যবহার করলে তাড়াতাড়ি উত্তর চলে আসবে। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এখানে 4টে ঘটনা আছে এবং এই 4টি ঘটনাকে আমাদের পরপর সাজাতে হবে। প্রথমে আমরা ঘটনাগুলিকে পড়ে নেব। একে আছে দ্য প্লেস লিট আপ উইথ শপ লাইটস, অর্থাৎ জায়গাটি আলোকিত হতো দোকানের আলো দিয়ে। 2-এ আছে দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ শপ অ্যাট মিড ডে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার দুপুরবেলা তার দোকান নিয়ে বসতো। 3-এ আছে এ পসিবল ক্লায়েন্ট ওয়াজ স্ট্যান্ডিং বিফোর হিম, সম্ভবত একটি খদ্দের তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর 4-এ আছে দ্য নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, অর্থাৎ সেই বাদাম বিক্রেতাটা তার আলোটিকে নিভিয়ে দিত। এবার খুব ভালো করে বোঝো কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি। এর মধ্যে থেকে সবথেকে প্রথমে যে কাজটি হবে সেটিকে আমরা তুলে নেব এবং সবথেকে শেষে যে কাজটি হবে সেটিকে আমরা তুলে নেব। যেমন এখানে সবথেকে প্রথমে নিশ্চয়ই অ্যাস্ট্রোলজার তার দোকানপাট নিয়ে বসবে, যেটা 2 নম্বরে দেওয়া আছে। তো এখানে প্রথমেই আসবে 2 নাম্বার, যেটা অপশন বিতে দেওয়া আছে। এরপর সবথেকে শেষ ঘটনা কোনটা হতে পারে? সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার পর তারপর একটি ক্লায়েন্ট তার সামনে আসে, যেটা এখানে 3 নম্বরে দেওয়া আছে। তো সব শেষে আসবে 3 নম্বর। তাহলে শুরুতে হবে 2 নাম্বার এবং শেষে হবে 3 নাম্বার, যেটা অপশন বিতেই কেবলমাত্র দেওয়া আছে। এরকমভাবেই তাড়াতাড়ি আমরা আনসার বার করতে পারবো। চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। এখানে 1-এ দেওয়া আছে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পুশড ইনটু এ ওয়েল অ্যান্ড লেফট ফর ডেড, মানে অজ্ঞাতকারীকে ঠিলে কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল এবং মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। 2 নম্বরে আছে দ্য অ্যাস্ট্রোলজার র্যান অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ, এর মানে জ্যোতিষী তার গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। 3 নম্বরে আছে সিলি ইয়ংস্টার স্টাফড এ পারসন উইথ নাইফ, অর্থাৎ একজন বোকা যুবক একটি মানুষকে ছুরিবিদ্ধ করেছিল। আর শেষে 4 নম্বরে আছে আফটার মেনি ইয়ার্স দ্য স্ট্রেঞ্জার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার মেট নিয়ার দ্য টাউন হল পার্ক, অনেক বছর পর সেই অজ্ঞাত ব্যক্তিটি এবং জ্যোতিষী একে অপরের সাথে টাউন হল পার্কের সামনে দেখা করে। তো এদের মধ্যে সহজেই বোঝা যাচ্ছে সব শেষের ঘটনা হবে যে তারা একে অপরের সাথে দেখা করে, যেটা এখানে 4 নম্বরে দেওয়া আছে, অর্থাৎ শেষে আসবে 4 নাম্বার।
এবং শুরুতে নিশ্চয়ই আগে ছুরি মেরেছিল, তারপর কুয়োতে ফেলেছিল। তো এখানে ছুরি মারাটা আগে আসবে, যেটা এখানে 3 নম্বরে দেওয়া আছে। তার মানে শুরু হবে 3 নম্বর দিয়ে এবং শেষ হবে 4 নম্বর দিয়ে, যেটা এখানে অপশন বিতেই কেবলমাত্র দেওয়া আছে। তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। এরপর শেষে আরেকটি টাইপের প্রশ্ন এখন খুব আসছে, সেটা হচ্ছে ট্রু ফলস। এটি সলভ করার জন্য আমরা থার্ড মেথড অর্থাৎ কারেক্ট অপশন মেথড বা সঠিক উত্তর বেছে নেওয়া বা অপশন চেক মেথডটিকে ব্যবহার করব। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এখানে 4টি স্টেটমেন্ট আছে, এর মধ্যে থেকে আমাদের সবগুলি সলভ করার দরকার নেই, কেবলমাত্র আমরা প্রথমে দুটো সলভ করে নেব। লেখা আছে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ আফটার মেকিং এ সিওয়ার্ড প্ল্যান। তো আমরা জানি যে অ্যাস্ট্রোলজার তার বাড়ি থেকে পালিয়ে গেছিল কোনো প্ল্যান ছাড়াই, তো একেরটাই ভুল হয়ে যাবে। এরপর দুয়েরটা দেখব, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ টু বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার তার গ্রাম ছেড়েছিল অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য, নিশ্চয়ই না, সে পালিয়ে গিয়েছিল। তাই দ্বিতীয় অপশানটাও এখানে ভুল হয়ে যাবে। তো 1 আর 2 দুটোই ফলস হবে, কিন্তু এখানে সেটা অপশন সিতে এবং অপশন ডিতে দুটোতেই দেওয়া আছে। তো আমরা আর এক স্টেপ এগিয়ে যাব, 3 নম্বরটা সলভ করব। দ্য অ্যাস্ট্রোলজার চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন। অ্যাস্ট্রোলজার 3 পাই চার্জ করতো প্রত্যেকটা প্রশ্নের জন্য। তৃতীয় অপশানটি এখানে ঠিক হয়ে যাবে, যেটা এখানে কেবলমাত্র অপশন সিতেই দেওয়া আছে। এতক্ষণ অবধি যারা ভিডিওটাকে কমপ্লিট দেখেছো, তোমরা সত্যিই অনেক দূর এগিয়ে যাবে। তোমরা অনেক কিছু আজকে শিখতে পারলে, এবং যদি তুমি ক্লাস 12-এর স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য একটি গুড নিউজ আছে। আমাদের স্টাডি জমজমাটি চ্যানেলের মধ্যে আমি এই প্রথমবার কমপ্লিট 12-এর থার্ড সেমিস্টারের ব্যাচ ফ্রি অফ কস্টে আপলোড করছি। অনেক ছাত্রছাত্রী আছো যারা অর্থের অভাবে সঠিক গাইডেন্স বা টিউশন পাও না, অবশ্যই নিচে কমেন্টে দেওয়া প্লেলিস্টে চেক করতে পারো এবং এই ব্যাচের সম্পূর্ণ ভিডিওগুলোকে ফ্রি অফ কস্টে দেখে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।